আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। ইংলিশ ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটি হলো সাবজাংটিভ মোড। আজকের আমাদের আলোচনার বিষয় হলো সাবজাংটিভ মোড। আজকের ক্লাসে আমরা সাবজাংটিভ মোড নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাবজাংটিভ মোড কি, সাবজাংটিভ মোড কীভাবে চিনব, বাক্যে কখন সাবজাংটিভ মোড ইউজ করতে হয়, বা এটা কিভাবে সহজে শেখা যায় বা মনে রাখা যায়, এই পূর্ণাঙ্গ বিষয়গুলো নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ক্লাসটি একটু লম্বা হতে পারে, কারণ যেহেতু বৃহৎ আলোচনা। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। তার আগে জানতে হবে যে সাবজাংটিভ মোড আমাদের জীবনে কোথায় কাজে লাগে, বা আমরা এটা শিখে আসলে কি করতে পারবো। সাবজাংটিভ মোড নিয়ে কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে, বা ইউনিভার্সিটি এক্সাম বা মেডিকেল এক্সামে অনেক প্রশ্ন আসে। বিশেষ করে ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল অ্যাডমিশনে প্রত্যেক বছর সাবজাংটিভ মোড থেকে প্রশ্ন আসে। ইভেন বিসিএস জবের যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোতেও সাবজাংটিভ মোড থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তার মানে সাবজাংটিভ মোড শেখা এবং এই বিষয়ে নলেজ রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক আজকের টপিক, সাবজাংটিভ মোড। সাবজাংটিভ মোড কি বা বিষয়টা কি, প্রথমে আমাদের এটা বুঝতে হবে। সাবজাংটিভ এই যে শব্দটা, এই শব্দটার উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ সাবজাংটিভাস থেকে। তাহলে সাবজাংটিভ যে ওয়ার্ডটা, এটা একটা ল্যাটিন শব্দ সাবজাংটিভাস থেকে এসেছে। পার্টস অফ স্পিচের দিক থেকে সাবজাংটিভ এই শব্দটা নাউন হিসেবে ইউজ হতে পারে, আবার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে। তার মানে নাউন এবং অ্যাডজেক্টিভ দুইভাবে ইউজ হয়। এই ছিল আমাদের প্রাথমিক আলোচনা বা প্রাথমিক জানার বিষয়। এখন আমাদের জানতে হবে যে সাবজাংটিভ মোড কি, বা সাবজাংটিভ বিষয়টা আসলে কি। সাবজাংটিভ মোড, মনে রাখবেন যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা, চাওয়া, অভিলাষ, আশীর্বাদ, শর্ত, উদ্দেশ্য, অনুমান, অবাস্তব কল্পনা, সিদ্ধান্ত ইত্যাদি ইত্যাদি, এই সকল বিষয়গুলো প্রকাশের জন্য ক্লজে বা সেন্টেন্সে ভার্বের যে ফর্ম ব্যবহার করা হয়, তাই হলো মূলত সাবজাংটিভ মোড। তাহলে তার মানে বোঝা গেল যে সাবজাংটিভ মোড দ্বারা আসলে অনেক কিছুই বোঝানো হয়। কী কী বোঝানো হয়? ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা, চাওয়া, অভিলাষ, আশীর্বাদ, শর্ত, উদ্দেশ্য, অনুমান, অবাস্তব কল্পনা, সিদ্ধান্ত ইত্যাদি। আমি এইখানে সাবজাংটিভ মোড যতগুলো ক্ষেত্রে ইউজ করা যায় বা ইউজ করা হয়, এই প্রত্যেকটা বিষয়ই তুলে ধরেছি। তাহলে মনে রাখবেন, ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা, চাওয়া, অভিলাষ, আশীর্বাদ, শর্ত, উদ্দেশ্য, অনুমান, অবাস্তব কল্পনা বা সিদ্ধান্ত, এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো প্রকাশ করার জন্য ক্লজে বা সেন্টেন্সে ভার্বের যে ফর্ম বা স্পেশাল ফর্ম ইউজ করা হয়, তাই হলো মূলত সাবজাংটিভ মোড। যেমন এক্সাম্পল, আই উইশ আই ওয়ার টলার, লং লিভ দ্য প্রাইম মিনিস্টার। এখানে খেয়াল করুন, আই উইশ আই ওয়ার টলার। এখানে আই উইশ এটা দ্বারা কী বোঝাচ্ছে? আই উইশ আই ওয়ার টলার, যে আমার ইচ্ছা আমি যদি লম্বা হতাম। তাহলে এখানে আই উইশ আই ওয়ার টলার, এখানে এই সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা হচ্ছে যে যদি লম্বা হতে পারতাম। তাহলে এখানে খেয়াল করুন, এইটা কিন্তু যে আই উইশ আই ওয়ার টলার, এই যে বিষয়টা, এটা কিন্তু অবাস্তব কল্পনা, এটা কিন্তু সম্ভব না। ধরুন আমার উচ্চতা যদি 5 ফুট হয়, এখন আমি যদি চাই যে আমি যদি 6 ফুট 7 ফুট হয়ে যেতাম, কিন্তু এটা তো আর সম্ভব না, কারণ আমি অলরেডি একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে গেছি, আর হওয়া সম্ভব নয়। তার মানে এখানে আই উইশ আই ওয়ার টলার দ্বারা একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা পোষণ করা হচ্ছে। তেমনি লং লিভ দ্য প্রাইম মিনিস্টার, যে প্রাইম মিনিস্টার দীর্ঘজীবী হোক, এখানে প্রাইম মিনিস্টারের জন্য কি করা হচ্ছে? দোয়া করা হচ্ছে। তার মানে এই সেন্টেন্স দ্বারা আশীর্বাদ বা দোয়া বোঝাচ্ছে। এখানে ইট ওয়াজ ইম্পর্টেন্ট দ্যাট জন কন্ট্রাক্ট জিমস অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখানেও খেয়াল করুন যে ইট ওয়াজ ইম্পর্টেন্ট দ্যাট জন কন্ট্রাক্ট জেমস অ্যাজ সুন অ্যাজ পসিবল, যে এইটা খুবই গুরুত্বপূর্ণ যে জন যদি জেমসের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতো, তাহলে এইখানে দ্বারাও একটা মানে চাওয়া বা ইচ্ছা বোঝাচ্ছে যে যদি জন তাড়াতাড়ি এটা জেমসের সাথে যোগাযোগ করতো, তাহলে এখানে ইচ্ছা বোঝাচ্ছে। আই উইশ আই ওয়ার আ কিং, এখানেও ইচ্ছা প্রকাশ করতেছে। তার মানে
আমরা কি পড়েছি যে সাবজাংটিভ মুড হচ্ছে ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, চাওয়া, অভিলাষ, আশীর্বাদ, শর্ত, উদ্দেশ্য, অনুমান, অবাস্তব কল্পনা, এই যে ইত্যাদি বিষয়গুলো প্রকাশ করার জন্য সেন্টেন্সে যে ভার্বের ফর্ম ইউজ হয়, যে স্পেশাল ভার্বের ফর্ম ইউজ হয়, এই বিষয়গুলোকে বলা হয় সাবজাংটিভ মুড। এখানে খেয়াল করুন কি হয়েছে, এখানে আয়ের পরে ওয়ার হয়েছে, কিন্তু আমরা স্বাভাবিকভাবে আয়ের পরে কি বসাই, ওয়াজ বসাই, কিন্তু এখানে ওয়ার হয়েছে, তাহলে স্পেশাল ভার্ব ফর্ম। এখানে খেয়াল করুন লং লিভ দ্য প্রাইম মিনিস্টার, এখানে লিভ হয়েছে। আবার ইট ইজ ইম্পর্ট্যান্ট দেন জন কন্ট্রাক্ট, এখানে খেয়াল করুন জন, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, হওয়ার কথা ছিল কন্ট্রাক্টস, মানে এস বা ইয়ে যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। আবার আয়ের পরে ওয়ার হয়েছে, তার মানে স্পেশাল ভার্ব ফর্ম হয়েছে। তাহলে এই যে এই সেন্টেন্সগুলোতে বিভিন্ন রকমের ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা প্রকাশ করা হচ্ছে, এবং কী দ্বারা প্রকাশ করা হচ্ছে, অবশ্যই ভার্বের স্পেশাল ফর্ম ব্যবহার করে প্রকাশ করা হচ্ছে। এই কারণে ভার্বের এই ফর্মগুলোকে বলা হবে সাবজাংটিভ বা সাবজাংটিভ মুড। এখন চলুন একটা বিশেষ ইনফরমেশন দেখে নেওয়া যাক, সেটা হচ্ছে সাবজাংটিভ বা সাবজাংটিভ মুড বিষয়টা হলো ট্রেডিশনাল ইংলিশ বা ওল্ডার ইংলিশের একটি বিষয়। তার মানে আমরা যে সাবজাংটিভ মুড বা সাবজাংটিভ পড়তেছি, এটা মূলত মডার্ন ইংলিশের কোনো বিষয় নাই, বরং এটা ট্রেডিশনাল বা ওল্ড ইংলিশের একটি বিষয়। আধুনিক বা মডার্ন ইংলিশে কিছু ক্ষেত্র ছাড়া এর ব্যবহার নেই বললেই চলে। তার মানে মডার্ন ইংলিশে সাবজাংটিভ মুডের ব্যবহার তেমন করা হয় না, কিন্তু আমাদের যে পরীক্ষাগুলো আছে, আমাদের দেশে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোতে সাবজাংটিভ নিয়ে এখনও অনেক ধরনের প্রশ্ন করা হয়। তার মানে আমাদেরকে অবশ্যই এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে হবে বা শিখতে হবে। এমজি মানে হচ্ছে মডার্ন গ্রামার, এমজি বা মডার্ন গ্রামারতে সাবজাংটিভ মুড ইউজ না করে তদস্থলে মডাল ভার্বগুলো ইউজ করা হয়। মানে এই যে সাবজাংটিভ যে বিষয়টা, এটা হচ্ছে ট্র্যাডিশনাল ইংলিশের একটা বিষয় বা ওল্ডার ইংলিশের একটা বিষয়। বর্তমানে বা আধুনিক যে ইংলিশ আছে, আধুনিক ইংলিশে সাবজাংটিভ মুড মানে ওই ধরনের ইউজগুলো না করে তদস্থলে মডাল ভার্বের ইউজ করা হয়। সাবজাংটিভ বুঝতে হলে যে বিষয়গুলো মাথায় রাখা দরকার বা খেয়াল রাখতে হবে, এগুলো নিচে আলোচনা করব। এখন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এখন যেগুলো আলোচনা করা হবে। সাবজাংটিভ বুঝতে হলে বা সাবজাংটিভ বিষয়টা মনে রাখতে হলে এই বিষয়গুলো মানে নিচের কয়েকটা বিষয় আলোচনা করা যে হবে, এই বিষয়গুলো মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি মাথায় রাখতে পারেন বা মনে রাখতে পারেন, তাহলে সাবজাংটিভ বিষয়টা বোঝা একদম ইজি হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে পয়েন্ট 1 বা সেকশন 1-এ বলা হয়েছে প্রেজেন্ট সাবজাংটিভের ক্ষেত্রে দ্যাট ক্লজে টেন্স সাবজেক্ট এর নাম্বার পার্সন আলাদা আলাদা হওয়া সত্ত্বেও সর্বদা ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে কি বলা হচ্ছে যে প্রেজেন্ট সাবজাংটিভের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে দ্যাট ক্লজে যেই টেন্সই বা যেই সাবজেক্টই বা যেই পার্সনই হোক না কেন, ওই সাবজেক্টের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এই হলো 1 নাম্বার। যেমন আই, উই, ইউ, শি, হি, দে, যে কোনো সাবজেক্ট মানে আই হোক, সেটা উই হোক বা ইউ হোক বা শি হোক বা হি হোক বা দে হোক, যে কোনো সাবজেক্ট হোক, এই সকল সাবজেক্টের পরে কেবলমাত্র একটি ভার্ব ফর্ম বসবে, সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। যেমন আই সি, ইউ সি, হি অথবা শি অথবা ইট সি, নট, এটা কিন্তু এরকম হবে না যে শি, হি, ইট, সিস হবে না, এরকম করা যাবে না। তার মানে হচ্ছে যে কোনো সাবজেক্ট বা পার্সন বা যে কোনো টেন্সের ক্ষেত্রে সর্বদা একটা ফর্মই হবে, সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। যেমন হি সিস, স, শুড সি বা ইট সিস, ইট স, এই ধরনের কোনো ফর্ম হবে না, জাস্ট ভার্বের বেস ফর্ম হবে, শুধু সি হবে। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর সেকশনে বলা হচ্ছে ভি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলোর ক্ষেত্রে সর্বদা বেস ফ্রম বি হবে, মানে বি ভার্বের যে বেস ফ্রম বি আছে শুধু ভি হবে, কখনো এম হবে না, ইজ হবে না, আর হবে না। যেমন আই এম হবে না বা ইউ আর হবে না বা শি ইজ, এরকম কিছু হবে না। সকল পার্সন, নাম্বার বা সকল সাবজেক্টের ক্ষেত্রে সর্বদা ভি ভার্বের বেস ফ্রম হবে ভি। 3 নম্বর পয়েন্ট বা সেকশন 3-তে বলা হয়েছে হ্যাভ ভার্ব, যেমন হ্যাভ ভার্বের 3টা ফর্ম আছে, হ্যাভ, হ্যাড, হ্যাজ, এই সকল ক্ষেত্রে প্রেজেন্ট সাবজাংটিভের ক্ষেত্রে সর্বদা কি হবে, হ্যাভ ভার্বের বেস ফর্ম হ্যাভ হবে। মানে হ্যাভ ভার্ব, এইটা হলো হ্যাভ ভার্ব, এটার 3টা ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাড, হ্যাজ। এক্ষেত্রে হ্যাভ যে ফর্মটা, এটা হচ্ছে বেস ফর্ম। তার মানে আই হ্যাভ, ইউ হ্যাভ, শি হ্যাভ, দে হ্যাভ,
ইট হ্যাভ সকল ক্ষেত্রে হ্যাভ ভার্বের বেস ফর্ম হ্যাভ হবে। কখনো হচ্ছে হ্যাজ, যেমন ইটের পরে হ্যাজ হয়, ওখানে কিন্তু মানে সাবজাংটিভের ক্ষেত্রে ইট হ্যাজ হবে না, বা হি বা শি এর পরে হ্যাজ হয়, কিন্তু সাবজাংটিভের ক্ষেত্রে হ্যাজ হবে না। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে বা সেকশন 4 এ বলা হয়েছে নেগেটিভে বা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডো নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে শুধু নট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। মানে সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব সেক্ষেত্রে ডো নট, ডাজ নট, ডিড নট এইগুলো আনা যাবে না, জাস্ট নট, মানে জাস্ট নট নিয়ে আসতে হবে এবং নটের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। ভি ভার্বের ক্ষেত্রে শুধু নট প্লাস ভি দিতে হবে, যেমন আই অ্যাম নট, ইজ নট, আর নট এরকম দেওয়া যাবে না, জাস্ট আগে নট বসবে তারপর ভার্বের বেস ফর্ম বসবে, ভি ভার্বের বেস ফর্ম বি বসবে। 5 নম্বর পয়েন্ট বা 5 নম্বর সেকশনে বলা হয়েছে কোনো মডাল ভার্ব ব্যবহার করা যাবে না। কখনো মডাল ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট এগুলো আসবে না, সকল ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। এখানে কিছু ব্যতিক্রম আছে, সেটা আমি দেখাবো। 6 নম্বর পয়েন্ট বা সেকশন 6 এ বলা হয়েছে পাস্ট সাবজাংটিভে ভি ভার্ব সর্বদা ওয়্যার হবে। মানে সাবজাংটিভের যে পাস্ট সাবজাংটিভ আছে, সাবজাংটিভ দুই ধরনের হয় যেগুলো নিচে আলোচনা করা হবে। পাস্ট সাবজাংটিভের ক্ষেত্রে ভি ভার্ব সর্বদা ওয়্যার হবে। আমরা বলেছিলাম যে প্রেজেন্ট সাবজাংটিভের ক্ষেত্রে ভি ভার্ব সবসময় ভি হয়, কিন্তু পাস্ট সাবজাংটিভের ক্ষেত্রে ভি ভার্ব বসলে সেটা সবসময় ওয়্যার হবে। 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে বা সেকশন 7 এ বলা হয়েছে কোনো ভার্বই থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যেমন হি, শি, ইট, হি, শি, ইট বা কোনো মানুষের নাম বা একক কোনো কিছু, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের পরে কখনোই থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব ফর্ম যেমন প্লে এর সাথে যুক্ত করলে প্লেস হয়, মানে সিঙ্গুলার হয়ে যায়, সিস, ইটস এইগুলো বসানো যাবে না। কারণ আমরা সাধারণত সাধারণ সেন্টেন্সে কী জানি, সাধারণ সেন্টেন্সে কী হয় যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় এরপরে ভার্বের সাথে এস বা ই এস যুক্ত হয়। কিন্তু সাবজাংটিভের ক্ষেত্রে ক্লজে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম থাকে, মানে সাবজেক্ট যদি হি, শি, ইট বা কোনো সিঙ্গুলার নাম থাকে বা সিঙ্গুলার সাবজেক্ট থাকে, এরপরে কখনোই প্লেস মানে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করার যে ভার্বগুলো আছে যেমন প্লেস, সিস, ইটস এগুলো ব্যবহার করা যাবে না। সর্বদাই ভার্বের বেস ফর্ম বা বেসিক ফর্ম ব্যবহার করতে হবে বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। যেমন ইট প্লে হবে, প্লেস হবে না। ইট সি হবে, সিস হবে না। ইট হবে, ইটস হবে না, মানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা যাবে না। যেমন উদাহরণ খেয়াল করুন যে আই ignored the suggestion that he get more exercise। এখানে খেয়াল করুন যে আই ইগনোর দ্য সাজেশন, এটা হচ্ছে একটা সাবজাংটিভ সেন্টেন্স বা সাবজাংটিভ মোড, কারণ এখানে সাজেশন আছে আর সাজেশনের পরে সাজেশন একটা সাবজাংটিভ ওয়ার্ড, এরপরে যদি দ্যাট থাকে তাহলে সেটা হয় সাবজাংটিভ মোড। আর সাবজাংটিভ মোডের ক্ষেত্রে আমরা পড়েছি যে সাবজেক্টের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। এখানে দেখুন হি, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এর সাথে কিন্তু হওয়ার কথা ছিল ভার্বের সাথে এস যুক্ত হয়ে গ্যাটস হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা সাবজাংটিভ মোড বা সাবজাংটিভ ফর্ম, এই জন্যে সাবজেক্ট হি এর পরে গ্যাটস হবে না, শুধু গ্যাট হবে, মানে ভার্বের বেস ফর্ম গ্যাট হবে। এই কারণে আই ইগনোর দ্য সাজেশন দ্যাট হি গ্যাট মোর এক্সারসাইজ, নট গ্যাটস, মানে গ্যাটস দেওয়া যাবে না। উই প্রপোজড দ্যাট হি নট টেক আ ভ্যাকেশন। এখানে খেয়াল করুন যে হি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এখানে হওয়ার কথা ছিল কিন্তু টেক্স, যেহেতু এটা সাবজেক্টিভ মোড বা সাবজাংটিভ ফর্ম এই কারণে এইখানে টেক মানে ভার্বের বেস ফর্ম হয়েছে। আবার নেগেটিভ করতে কিন্তু আমরা ডাজ নট বা ডাজন্ট টেক হওয়ার কথা ছিল, কিন্তু এখানে নট প্লাস জাস্ট ভার্বের বেস ফর্ম দিয়েছি। আই সাজেস্টেড দ্যাট আই ডু ইট নাও। এখানে খেয়াল করুন এইটা আই সাজেস্টেড, এটা কিন্তু পাস্ট টেন্স, এই দ্যাটের পূর্বে পাস্ট টেন্স আছে, তার মানে দ্যাটের পরে কিন্তু পাস্ট টেন্সই হওয়ার কথা ছিল অ্যাজ ইউজুয়াল জেনারেল সেন্টেন্সের কারণে। কিন্তু যেহেতু এটা সাবজাংটিভ মোড এই জন্যে এখানে সাবজেক্ট আই এর পরে ভার্বের বেস ফর্ম মানে ডু ভার্বের বেস ফর্ম ডু হয়েছে, ডিড হয়নি। এখন এই যে এই সেন্টেন্সগুলো বা এই সেন্টেন্সগুলো এই প্রত্যেকটা সেন্টেন্স যে সাবজাংটিভ মোড বা সাবজাংটিভ, এটা আমরা কিভাবে বুঝবো? প্রথমে বুঝতে হবে যে এগুলো হচ্ছে সাবজাংটিভ মোডের সেন্টেন্স বা এখানে সাবজাংটিভ আছে।
তারপরে না আমরা সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম ইউজ করব বা নট প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করব। আগে তো আমাদেরকে বুঝতে হবে যে এটা কিভাবে সাবজাংটিভ হলো। হ্যাঁ, এই বিষয়টাই ক্লিয়ার করব এখানে। চলুন আগে দেখে নেওয়া যাক যে সাবজাংটিভ কত প্রকার। সাবজাংটিভ মোড এর প্রকারভেদ। সাবজাংটিভ মোড হলো দুই প্রকার। প্রথম হলো প্রেজেন্ট সাবজাংটিভ, দ্বিতীয় হলো পাস্ট সাবজাংটিভ। তার মানে সাবজাংটিভ মোড হলো দুই ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ, অন্যটা হলো পাস্ট সাবজাংটিভ। প্রথমে আমরা পড়ব প্রেজেন্ট সাবজাংটিভ। প্রেজেন্ট সাবজাংটিভ কাকে বলা হয়? মনে রাখবেন, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, চাওয়া, অভিলাষ ইত্যাদি প্রকাশ করতে সাবঅর্ডিনেট ক্লজে অথবা দ্যাট ক্লজে ভার্বের যে বেস ফর্ম বা বেসিক ফর্ম ইউজ করা হয়, এই বেসিক ফর্ম ইউজের বিষয়টাই হলো প্রেজেন্ট সাবজাংটিভ। মোট কথা হচ্ছে যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা ইত্যাদি প্রকাশ করতে সাবঅর্ডিনেট ক্লজে অথবা দ্যাট ক্লজে সাবজেক্টের পরে ভার্বের যে বেস ফর্ম ইউজ করা হবে, এই বিষয়টাই হলো প্রেজেন্ট সাবজাংটিভ। প্রেজেন্ট সাবজাংটিভ মূলত হচ্ছে যে সাবজেক্টের পরে মূলত ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ইউজ করবে, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ইউজ হবে, এটাই হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ। পরে বলা হয়েছে প্রেজেন্ট সাবজাংটিভের ক্ষেত্রে মেইন ক্লজে কতগুলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ইত্যাদি ইউজ হয়। তাহলে এই যে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সাবজাংটিভ সেন্টেন্স বা সাবজাংটিভ বোঝার জন্য বা সাবজাংটিভ কখন আমরা ইউজ করব, এই বিষয়টা বুঝতে হলে আমাদের এই পয়েন্টটা অবশ্যই বুঝতে হবে। সেটা হচ্ছে যে প্রেজেন্ট সাবজাংটিভের ক্ষেত্রে মেইন ক্লজে বা মেইন সেন্টেন্সে কিছু নির্দিষ্ট নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্ব থাকবে। সেই ভার্বগুলো দেখেই বুঝতে হবে যে দ্যাট ক্লজে আমাদের সাবজাংটিভ ভার্ব ইউজ করতে হবে বা ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। তাহলে এই যে নাউন, অ্যাডজেক্টিভ, যে ভার্বের তালিকাগুলো নিচে দেওয়া হবে, এগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে যদি আমরা সাবজাংটিভ চিহ্নিত করতে পারি বা বুঝতে চাই বা সাবজাংটিভ আইডেন্টিফাই করতে চাই। যদি আমরা এই যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এই যে ওয়ার্ডগুলো যদি আমরা মনে রাখতে পারি বা এই ওয়ার্ডগুলো যদি আমরা বুঝে নিতে পারি, তাহলেই কেবল আমরা বাক্যে এই ওয়ার্ডগুলো যখন মেইন ক্লজে দেখব তখন আমরা বুঝে নিতে পারবো যে এইখানে এই সেন্টেন্সে যেহেতু মেইন ক্লজে এই ওয়ার্ডগুলো আছে, তার মানে দ্যাট ক্লজে আমাদের সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যাক যে প্রেজেন্ট সাবজাংটিভের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্ব, যে ভার্বগুলো দেওয়া আছে বা যে নাউন বা যে অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে, এই ভার্বগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে খেয়াল করুন নাউন কী কী দেওয়া আছে। নাউন হলো ডিমান্ড, ইনসিস্টেন্স, প্রেফারেন্স, রিকোয়েস্ট, প্রপোজাল, রিকমেন্ডেশন, রিকোয়ারমেন্ট, সাজেশন এটসেট্রা। তাহলে এইগুলো হলো নাউন। আর ভার্ব দেওয়া আছে, ভার্বগুলো হলো অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিমান্ড, ডিক্রি, ইনসিস্ট, মুভ, প্রেফার, প্রপোজ, রিকোয়েস্ট, রিকমেন্ড, রিকোয়ার, সাজেস্ট, স্টিপুলেট, আর্জ, নোটিস এটসেট্রা। অ্যাডজেক্টিভ হিসেবে আছে ইম্পর্ট্যান্ট, mandatory, necessary, obligatory, imperative, proposed, recommended, suggested, urgent, anxious। তাহলে এই যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এই যে এই বিষয়গুলো যে দেওয়া আছে, এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। এগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এগুলো যখন আমরা মেইন ক্লজে দেখব, তার মানে এরপরে অবশ্যই আমাদের দ্যাট ক্লজের পরে সাবজেক্ট ক্লজ, ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। তার মানে এইগুলো মুখস্থ করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। পরে বলা হয়েছে যে সাধারণত উল্লেখিত নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্বগুলো যখন মেইন ক্লজে ব্যবহার হবে, এরপরে যখন দ্যাট ক্লজ বসবে, দ্যাট ক্লজের পরে সাবজেক্টের পরে দ্যাট ক্লজের সাবজেক্টের পরে কী বসাতে হবে? ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা B1 ফর্ম বসাতে হবে। তার মানে আবারও খেয়াল করুন বিষয়টা, সাধারণত এই ধরনের যে উপরে যে নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্বগুলো বলা হয়েছে, এই ভার্বগুলো যখন কোনো মেইন ক্লজে বা কোনো সেন্টেন্সে বসবে এবং এদের পরে যখন দ্যাট ক্লজ থাকবে, সেই দ্যাট ক্লজের
সাবজেক্টের পরে মানে প্রেজেন্ট সাবজেক্টিভের ক্ষেত্রে সেই দ্যাট ক্লজের সাবজেক্টের পরে আমাদের অবশ্যই কী বসাতে হবে, ভার্বের বেস ফর্ম বা বেসিক ফর্ম বা V1 ফর্ম বসাতে হবে। তার মানে এই যে অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব যে বিষয়গুলো, এগুলো অবশ্যই আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এগুলো যদি মুখস্থ থাকে, যখন আমরা এগুলো মেইন ক্লজে দেখব এবং এদের পরে যখন দ্যাট ক্লজ থাকবে, তখন সেই দ্যাট ক্লজে আমরা জাস্ট কোনো চিন্তা ভাবনা ছাড়াই ভার্বের বেস ফর্ম বসাই দেব। তাহলে স্ট্রাকচার খেয়াল করুন, স্ট্রাকচারে কি বলা হয়েছে। স্ট্রাকচার উল্লেখিত নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব যুক্ত মেইন ক্লজ, এরপরে থাকবে দ্যাট ক্লজ এবং দ্যাট ক্লজে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বা বেসিক ফর্ম হবে। তাহলে প্রথমে কি থাকবে, মেইন ক্লজে উপরে যে নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্বগুলো বলা হয়েছে সেই ভার্বগুলোর যে কোনো একটা থাকবে, দেন দ্যাট ক্লজ থাকবে এবং সেই দ্যাট ক্লজের সাবজেক্ট এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা সবসময় ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা B1 ফর্মে হবে। চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যাক। এক্সাম্পল, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য অ্যাডমিশন অফিস কনফার্ম ইউর রেজিস্ট্রেশন। এখানে খেয়াল করুন, ইম্পর্টেন্ট আমরা যে অ্যাডজেক্টিভ পড়েছিলাম সেখানকার একটা ওয়ার্ড হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলেছি যে এই ধরনের মানে শব্দগুলো বা নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্ব সেই শব্দগুলো মেইন ক্লজে থাকবে। তাহলে এইটা হচ্ছে মেইন ক্লজ। এখানে কি আছে, ইম্পর্টেন্ট শব্দটা আছে এবং এই শব্দের পরে কি থাকতে হবে, দ্যাট ক্লজ থাকতে হবে। তাহলে এখানে ইম্পর্টেন্ট আছে এবং ইম্পর্টেন্টের পরে কি আছে, এই পুরো দ্যাট ক্লজটা আছে। যেহেতু দ্যাট ক্লজ আছে তার মানে এইখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের পরে যে ভার্বটা হবে সেটা আমাদের বেস ফর্ম বসাতে হবে। তাহলে এখানে এই পুরোটা হলো দ্যাট ক্লজ, এখানে দ্য অ্যাডমিশন অফিস এইটুকু হলো সাবজেক্ট এবং কনফার্ম এটা হলো ভার্ব। এখানে খেয়াল করুন যে দ্য অ্যাডমিশন অফিস এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। অ্যাজ ইউজুয়ালি আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব কনফার্মস মানে অ্যাজযুক্ত ভার্ব ইউজ করার কথা ছিল, কিন্তু যেহেতু এটা সাবজাংটিভ মোড এই কারণে আমরা ভার্বের বেস ফর্ম বা V1 ফর্ম কনফার্ম ইউজ করেছি। এখন আমরা কিভাবে বুঝলাম যে এই সেন্টেন্সে আমাদের সাবজেক্টিভ ভার্ব ইউজ করতে হবে, এই যে ইম্পর্ট্যান্ট দ্যাট, তার মানে এই যে ইম্পর্ট্যান্ট যে অ্যাডজেক্টিভটা আমাদের লিস্টে ছিল ইম্পর্ট্যান্ট, এই যে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা আছে এবং এরপর কি আছে, দ্যাট ক্লজ আছে। যেহেতু ইম্পর্টেন্টের পরে দ্যাট ক্লজ আছে তার মানে দ্যাট ক্লজে আমাদের সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম কনফার্ম বসাতে হবে, এই কারণে কনফার্ম হয়েছে। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার। আরও কিছু উদাহরণের মাধ্যমে আমরা এটা আরও বিস্তারিত ক্লিয়ার করে নিব। চলুন খেয়াল করা যাক। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ডক্টর ইউনুস বি দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এইখানে খেয়াল করুন, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট তার মানে এইটা হলো মেইন ক্লজ। এখানে কি আছে, ইম্পর্টেন্ট এই অ্যাডজেক্টিভটা আছে। যেহেতু এইখানে এই ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভটা আছে এবং এরপরে দ্যাট ক্লজ আছে তার মানে আমাদের ইম্পর্টেন্ট দ্যাট এইটুকু দেখেই বুঝে গেলাম আমরা যে এই যে সেন্টেন্সটা এটা হচ্ছে একটা সাবজাংটিভ মোড। তার মানে এই দ্যাট ক্লজের যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের পরে অবশ্যই আমাদের ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। তাহলে এখানে এই দ্যাট ক্লজের সাবজেক্ট হলো ডক্টর ইউনুস। ডক্টর ইউনুস সাবজেক্ট, এরপরে যে ভার্বটা বসানো হয়েছে এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, কারণ আমরা জানি ভার্বের বেস ফর্ম হলো এই কারণে হয়েছে। মূলত অ্যাজ ইউজুয়াল সেন্টেন্স মানে এটা যদি সাবজাংটিভ না হইতো তাহলে এখানে হওয়ার কথা ছিল যে ডক্টর ইউনুস ইজ দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এখানে কিন্তু না হয়ে ইজ হওয়ার কথা ছিল অ্যাজ ইউজুয়াল বা জেনারেল সেন্টেন্সের ক্ষেত্রে, কিন্তু যেহেতু এটা সাবজাংটিভ মোড এই কারণে দ্যাট ক্লজের ডক্টর ইউনুস এই সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এই যে এই সেন্টেন্সটা যে সাবজাংটিভ মোড বা সাবজাংটিভ, এটা আমরা কিভাবে বুঝলাম, এটা বুঝলাম হচ্ছে এই যে ইম্পর্টেন্ট দ্যাট দেখে। তার মানে এখানে মেইন ক্লজে ইম্পর্টেন্ট আছে এবং এরপরে দ্যাট ক্লজ আছে, মানে ইম্পর্টেন্ট দ্যাট দেখেই বুঝে গেলাম যে দ্যাট ক্লজের সাবজেক্ট এরপরে যে ভার্বটা বসবে সেটা অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাতে হবে। পরবর্তী উদাহরণ, আই রিকমেন্ডেড দ্যাট ইউ মুভ টু অ্যানাদার অফিস। এখানে খেয়াল করুন, আই রিকমেন্ডেড দ্যাট তার মানে এখানে ভার্ব আছে রিকমেন্ডেড। আমরা পূর্বে পড়েছিলাম যে কিছু ভার্ব, অ্যাডজেক্টিভ বা নাউন আছে এগুলোর পরে দ্যাট ক্লজ বলছে, সেই দ্যাট ক্লজের সাবজেক্টের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এই যে দেখুন রিকমেন্ড বা রিকমেন্ডেড, এই যে রিকমেন্ড ভার্বটা তার মানে এটা এই লিস্টে আছে। তার মানে যেহেতু এই সেন্টেন্সে আই রিকমেন্ডেড দ্যাট ইউ মুভ টু অ্যানাদার অফিস, এইখানে মেইন ক্লজে
রিকমেন্ড ভার্বটা আছে এবং এরপরে দ্যাট ক্লজ আছে। যেহেতু রিকমেন্ড এই ভার্বটার পরে দ্যাট ক্লজ আছে, তার মানে এই দ্যাট ক্লজের সাবজেক্ট যেটা থাকবে সেই সাবজেক্টের উপরে ভার্বের বেস ফ্রম দিতে হবে। এই কারণে ইউ এটা হলো সাবজেক্ট, এরপরে ভার্বের বেস ফ্রম মুভ দেওয়া আছে। যদি এটা অ্যাজ ইউজুয়াল সেন্টেন্স হতো তাহলে কিন্তু এখানে কি মুভড হওয়ার কথা ছিল, মানে পাস্ট টেন্স হওয়ার কথা ছিল। কারণ আমরা জানি যে দ্যাটের পূর্বে যদি পাস্ট টেন্স থাকে তাহলে দ্যাটের পরে সাধারণত পাস্ট টেন্স হয়। এখানে দেখুন রিকমেন্ডেড এটা কিন্তু পাস্ট ফর্মে আছে, তার মানে এখানে কিন্তু মুভড হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি কেন? কারণ এইটা হলো সাবজাংটিভ মোড। এখন কিভাবে বুঝলাম এটা সাবজাংটিভ মোড? কারণ এই যে রিকমেন্ডেড এই ভার্বটা আছে এবং এরপরে দ্যাট ক্লজ আছে, তাহলে রিকমেন্ড এরপরে যদি দ্যাট থাকে এরপরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের পরে সবসময় ভার্বের বেস ফ্রম দিতে হবে। এই কারণে মুভ ভার্বের বেস ফ্রম মুভ হয়েছে। আই মুভ দ্যাট মিস্টার রহমান বি অ্যাপয়েন্টেড চেয়ারম্যান। এখানে খেয়াল করুন কি আছে, এখানে আই মুভ এটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এখানে ভার্ব হিসেবে আছে মুভ এবং মুভের পরে কি আছে? দ্যাট আছে। তার মানে যেহেতু মুভ দ্যাট আছে, এই মুভ দ্যাট দেখে আমরা বুঝে গেলাম যে এইটা একটা সাবজাংটিভ সেন্টেন্স। তার মানে এখানে দ্যাট ক্লজের যে সাবজেক্ট মিস্টার রহমান আছে, এই রহমানের পরে যে ভার্বটা হবে সেটা সবসময় ভার্বের বেস ফ্রম দিতে হবে। এই কারণে ভার্বের বেস ফ্রম বি হয়েছে। এই যে মুভ যে ভার্বটা এটা কিন্তু আমাদের ওই লিস্টে ছিল, খেয়াল করুন। আমি যদি লিস্টটা দেখাই, এই যে অ্যাডভাইস, চান্স, এই যে ইনসিস্ট, দেন মুভ, তার মানে এই লিস্টে যে ভার্বগুলো আছে এগুলোর পরে যখন দ্যাট ক্লজ থাকবে তখন সাবজেক্টের পরে ভার্বে বেস ফ্রম বসবে। এখানে যেহেতু মুভ আছে, মুভ দ্যাট আছে, তার মানে মুভের পরে দ্যাট ক্লজ আছে। এই কারণে মিস্টার রহমান এই সাবজেক্টরে বি ভার্বে বেস ফ্রম বি হয়েছে, এখানে ইজ হয় নাই। তেমনি আরও কয়েকটা উদাহরণ খেয়াল করা যাক। ইট ইজ সাজেস্টেড দ্যাট আ রিং রুট বি built to relieve the congestion। এখানে খেয়াল করুন, ইট ইজ সাজেস্টেড দ্যাট, এখানে দেখুন সাজেস্ট শব্দটা আছে যেটা আমাদের লিস্টে ছিল, সাজেস্ট আছে এবং এরপরে কি আছে? দ্যাট আছে বা দ্যাট ক্লজ আছে। যেহেতু সাজেস্টেড দ্যাট আছে তার মানে এটা একটা সাবজাংটিভ মোড বা সাবজাংটিভ। কারণ কি দেখে বুঝলাম? এই যে সাজেস্টেড দ্যাট, তার মানে সাজেস্ট আছে এবং এরপরে দ্যাট ক্লজ আছে। সাজেস্টেড দ্যাট এই বিষয়টা দিয়েই আমরা বুঝে নিব যে এটা একটা সাবজাংটিভ মোড। যেহেতু সাবজাংটিভ মোড এই কারণে দ্যাট ক্লজের সাবজেক্ট আর রিং রুট এই যে সাবজেক্ট এরপরে আমাদের কি বসাতে হবে? ভার্বের বেস ফ্রম বসাতে হবে। এই কারণে ভি ভার্বের বেস ফ্রম বি হয়েছে, এখানে ইজ বা ওয়াজ হয় নাই। আরেকটা উদাহরণ খেয়াল করা যাক। উই প্রপোজড দ্যাট হি নট টেক আ ভ্যাকেশন। এখানে খেয়াল করুন, মেইন ক্লজ হলো উই প্রপোজড, এইটুকু হচ্ছে মেইন ক্লজ। তাহলে মেইন ক্লজে কি আছে? ভার্ব হিসেবে আছে প্রপোজড এবং প্রপোজডের পরে কি আছে? দ্যাট আছে। যেহেতু প্রপোজড এই ভার্বটা আছে এবং এরপরে দ্যাট ক্লজ আছে, তার মানে আমরা এইটুকু দেখেই বুঝে নিলাম যে এই যে সেন্টেন্সটা এটা হচ্ছে একটা সাবজাংটিভ মোড। যেহেতু সাবজাংটিভ মোড তার মানে এই যে দ্যাট ক্লজ আছে এই দ্যাট ক্লজের সাবজেক্টের পরে আমাদের ভার্বের বেস ফ্রম বসাতে হবে। এই কারণে হি এরপরে ভার্বের বেস ফ্রম টেক হয়েছে, টেক্স হয় নাই কিন্তু, যেহেতু সাবজাংটিভ মোড। আবার খেয়াল করুন, হি নট টেক হয়েছে, কারণ আমরা পূর্বেই বলেছিলাম যে সাবজাংটিভের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সে ডো নট, ডাজ নট বা ডিড নট হবে না, জাস্ট নট প্লাস ভার্বের বেস ফ্রম বসে যাবে। এই কারণে হি নট টেক হয়েছে, ডাজ নট বা ডিড নট টেক হয় নাই। আই সাজেস্টেড দ্যাট আই ডু ইট নাও, মাই ডক্টর সাজেস্টেড দ্যাট আই get some food, get some food। খেয়াল করুন এই দুইটা সেন্টেন্সে কি আছে, এখানে আই সাজেস্টেড এইটা হলো মেইন ক্লজ, মাই ডক্টর সাজেস্টেড এইটুকু হচ্ছে মেইন ক্লজ। এখানে মেইন ক্লজে কি আছে? সাজেস্ট ভার্বটা আছে, আর সাজেস্ট হলো একটা সাবজাংটিভ ভার্ব এবং সাজেস্টের পরে যেহেতু দ্যাট আছে, সাজেস্টেড এরপরে দ্যাট আছে, তার মানে সাজেস্টেড দ্যাট এইটুকু দেখে আমরা বুঝে গেলাম যে এটা একটা সাবজাংটিভ মোড। কারণ সাজেস্ট আছে এবং এরপরে দ্যাট ক্লজ আছে, তার মানে এই দ্যাট ক্লজের যে সাবজেক্ট থাকবে এরপরে আমাদের অবশ্যই ভার্বের বেস ফ্রম বসাতে হবে। এই কারণে ডু এর বেস ফ্রম ডু হয়েছে এবং গ্যাটের বেস ফ্রম গ্যাট হয়েছে। এই ধরনের আরও অনেকগুলো উদাহরণ এখানে দেওয়া আছে। এখানে যতগুলো উদাহরণ দেওয়া আছে এই প্রত্যেকটা উদাহরণই কোনো না মেডিকেল পরীক্ষা অথবা কোনো অ্যাডমিশন বা ভার্সিটি পরীক্ষার অ্যাডমিশনে এসেছে।
সো এই প্রত্যেকটা উদাহরণ যদি প্র্যাকটিস করে নেন তাহলে এই বিষয়ে আর কোনো কনফিউশন আশা করি থাকবে না। এখন আরেকটা পয়েন্ট উল্লেখ করা যাক, খেয়াল করুন। সাধারণ কথা এখানে বলা হয়েছে, অনেকেই মনে করে যে মেইন ক্লজে ব্যবহৃত বা উল্লেখিত নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, যেমন আমরা পূর্বে যে লিস্টটা পড়েছিলাম সেখানে ডিমান্ড, আস্ক, ইম্পর্টেন্ট, এই ধরনের যে নাউন বা ভার্ব বা অ্যাডজেক্টিভগুলো ছিল এইগুলোকে সাবজাংটিভ মুড বা সাবজাংটিভ ওয়ার্ড ধরে থাকে। তাহলে অনেকেই ভুলে মনে করে যে আমরা যে লিস্টে পড়েছি যে সাজেস্টেড, ডিমান্ড, ইম্পর্টেন্ট, রিকমেন্ডেড, এই যে ভার্বগুলো এইগুলো মূলত হলো সাবজাংটিভ মুড বা সাবজাংটিভ ওয়ার্ড, কিন্তু না, এটা পুরোপুরি ভুল ধারণা। সাবজাংটিভ মুড বা সাবজাংটিভ ওয়ার্ড এই ধরনের অ্যাডজেক্টিভ, নাউন বা ভার্বগুলোকে বলা হয় না, বরং দ্যাট ক্লজে যে আমরা দ্যাট ক্লজে সাবজেক্টের পরে যে ভার্বের বেস ফর্মটা ইউজ করি এইটাকেই মূলত সাবজাংটিভ মুড বা সাবজাংটিভ ফর্ম বলা হয়। তার মানে দ্যাট ক্লজের আগে বা দ্যাটের আগে যে ডিমান্ড, আস্ক, ইম্পর্টেন্ট বা রিকমেন্ডেড এই ওয়ার্ডগুলো কিন্তু সাবজাংটিভ ওয়ার্ড বা সাবজাংটিভ মোড না। অনেকে ভুল করে এভাবে শেখায় যে দ্যাট এর পূর্বে যে ওয়ার্ডগুলো বসে, যে ভার্ব, নাউন বা অ্যাডজেক্টিভগুলো বসে এগুলো হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড, কিন্তু না, এগুলো সাবজাংটিভ ওয়ার্ড নয়, বরং দ্যাট ক্লজের পরে, দ্যাট ক্লজ এর পরে বা দ্যাট ক্লজে সাবজেক্টের পরে যে ভার্বের বেস ফর্মটা বসে সেই বেস ফর্মটাই হলো মূলত সাবজাংটিভ ওয়ার্ড বা সাবজাংটিভ ফর্ম। যেমন খেয়াল করুন এক্সাম্পল, আই সাজেস্টেড দ্যাট অপু মিট দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এখানে খেয়াল করুন এই যে সাজেস্টেড আছে এবং সাজেস্টেডের পরে দ্যাট আছে, তার মানে এই সাজেস্টেড দ্যাট দেখে আমরা বুঝলাম যে এই সেন্টেন্সটা সাবজাংটিভ মোড। এখন এইখানে এই যে সাজেস্টেড যে শব্দটা বা সাজেস্টেড দ্যাট এইটুকু কিন্তু সাবজাংটিভ ওয়ার্ড বা সাবজাংটিভ ফর্ম বা সাবজাংটিভ মোড না। এখানে সাবজাংটিভ হলো এই যে দ্যাট ক্লজে সাবজেক্ট আপু এর পরে যে মিড ভার্বটা আছে এইটাই হলো মূলত সাবজাংটিভ ওয়ার্ড বা সাবজাংটিভ ভার্ব। তার মানে এখানে সাজেস্টেড দ্যাটকে সাবজাংটিভ বলা যাবে না, এখানে সাবজাংটিভ হলো মূলত এই মিট, ভার্বের বেস ফ্রম যে মিট আছে এইটা। অজানা কথা বা বিশেষ করে জানা দরকার, খেয়াল করুন সাবজাংটিভ মোড মূলত আমেরিকান ইংলিশের একটি বিষয়। সাবজাংটিভ মোডে দ্যাট ক্লজে সাবজেক্ট এর পরে ভার্বের বেস ফর্ম বা বেসিক ফর্ম এই যে ইউজটা এটা মূলত আমেরিকান ইংলিশে স্ট্যান্ডার্ড রিটেন ইউজ হিসেবে ধরা হয় বা স্ট্যান্ডার্ড ইউজ হিসেবে ধরা হয়। তাহলে আমরা যে পূর্বে পড়েছি যে দ্যাট ক্লজ থাকবে, মানে পূর্বে কিছু ভার্ব, নাউন বা অ্যাডজেক্টিভ থাকবে এবং তারপরে দ্যাট ক্লজ থাকবে এবং দ্যাট ক্লজে সাবজেক্টের উপরে ভার্বের বেস ফর্ম ইউজ হয় এবং এই যে বেস ফর্মটা ইউজ হয় এটা মূলত আমেরিকান রিটেন ইংলিশে একটা স্ট্যান্ডার্ড ইউজ হিসেবে ধরা হয়। তবে ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে কিন্তু সাবজাংটিভের কনসেপ্টটা একটু আলাদা। ব্রিটিশ ইংলিশে দ্যাট ক্লজে সাবজেক্টের পরে মূলত শুড ইউজ করা হয় বা শুড প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করা হয় বা শুধু ভার্বের বেস ফর্ম ইউজ করা হয়, মানে দুইটা ইউজ করা যায়। ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে এই যে দ্যাট ক্লজে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম এটাকে ইউজ করা যায়, আবার সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম এটাও ইউজ করা যায়। তবে ব্রিটিশ ইংলিশে বেশি প্রচলিত হলো সাবজেক্টের পরে শুড প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করা। ব্রিটিশ ইংলিশে অনেক ক্ষেত্রে মূলত ব্রিটিশ ইংলিশে সাবজাংটিভ মুডকে এরা প্রাধান্য দেয় না বা ইউজটা এরা স্ট্যান্ডার্ড হিসেবে নেয় না। এই কারণে ব্রিটিশ ইংলিশে দ্যাট ক্লজে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম এই ধরনের ইউজ দেখা যায়। তবে ব্রিটিশ ইংলিশেও ভার্বের বেস ফর্ম ইউজ হয়, তবে এটা অনেক বেশি না বা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় না। যেমন এক্সাম্পল, ইট ইজ এসেনশিয়াল দ্যাট দ্য পেশেন্ট শুড টেক মেডিসিন রেগুলারলি। এখানে খেয়াল করুন যে এসেনশিয়াল দ্যাট, তার মানে এসেনশিয়াল শব্দটা আছে এবং এরপরে দ্যাট আছে বা দ্যাট ক্লজ আছে, যেহেতু এসেনশিয়াল দ্যাট আছে তার মানে অবশ্যই আমেরিকান ইংলিশ অনুসারে এটা একটা সাবজাংটিভ বা সাবজাংটিভ মোড। তার মানে এখানে কি হতে পারতো, দ্য পেশেন্ট টেক মানে মডাল ভার্ব ইউজ হতো না, জাস্ট টেক হইতো। কিন্তু যেহেতু এটা যদি এটা আমরা ব্রিটিশ ইংলিশে করি বা ব্রিটিশ ইংলিশে লিখি তখন আমাদের শুড ইউজ করতে হবে। যখন আমরা এভাবে বলবো যে ইট ইজ এসেনশিয়াল দ্যাট দ্য পেশেন্ট শুড টেক মেডিসিন রেগুলারলি, যখন আমরা এখানে দ্যাট ক্লজের পরে সাবজেক্ট প্লাস শুড বলতেছি, শুড প্লাস ভার্বের বেস ফর্ম বলতেছি, তখন এই যে সেন্টেন্সটা এইটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ হয়ে যাচ্ছে। তেমনি ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট রাবিব শুড রিড দ্য লেটার বিফোর আই সেন্ড ইট। এখানে দেখুন দ্যাট ক্লজে
দ্যাট ক্লজে সাবজেক্ট রাবিব এর পরে শুড প্লাস ভার্ব বেস ফ্রম ইউজ করা হয়েছে। তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। কিন্তু যদি বলা হয় ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট জেমস, এখানে যে শুডটা আছে এই শুডটা যদি কেটে দেই, যে ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট জেমস রিড দ্য লেটার বিফোর আই সেন্ড ইট, তখন এটা কিন্তু আবার আমেরিকান ইংলিশ হয়ে যাবে। কারণ এখানে খেয়াল করুন ইম্পর্ট্যান্ট দ্যাট আছে, মানে ইম্পর্ট্যান্ট শব্দ আছে, ইম্পর্ট্যান্ট আছে এবং এরপরে দ্যাট ক্লজ আছে। দ্যাট ক্লজে সাবজেক্ট জেমস এরপরে ভার্বের বেস ফ্রম রিড হয়েছে। যখন এরকম দ্যাট ক্লজের পরে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম হবে তখন এটা হয়ে যাবে আমেরিকান ইংলিশ, তখন এটাকে বলা হবে সাবজাংটিভ মোড। কিন্তু যখনই আমরা এখানে শুড দিয়ে দেব, শুড দিব, তখন কিন্তু এই সেন্টেন্সটাই আর সাবজাংটিভ মোড থাকতেছে না, তখন এইটা ব্রিটিশ ইংলিশ অনুসারে অ্যাজ ইউজুয়াল একটা অর্ডিনারি সেন্টেন্স হয়ে যাচ্ছে। আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে যে যেহেতু সাবজাংটিভের কুয়েশনগুলো আমাদের দেশের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামগুলোতে আমাদের দেশের প্রশ্নকর্তারা আমেরিকান বিভিন্ন টুফেলগুলো থেকে সেট করে থাকেন, সেই জন্য আমাদেরকে এক্সামে অবশ্যই আমেরিকান ইংলিশ অনুসারেই উত্তর করতে হবে। তার মানে যখন আমাদের পরীক্ষাগুলোতে সাবজাংটিভ নিয়ে কোনো প্রশ্ন আসবে তখন আমাদের অবশ্যই আমেরিকান ইংলিশ মেনটেন করে আমাদেরকে পরীক্ষায় আনসার করতে হবে। তার মানে আমাদেরকে শুড ইউজ করা যাবে না, অবশ্যই ভার্বের বেস ফ্রম ইউজ করতে হবে। সেকেন্ড বিষয়, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে ইচ্ছা, কামনা বা বাসনা ইত্যাদি প্রকাশ করতে বা ইত্যাদি বোঝাতে ট্রেডিশনাল কিছু ফ্রেজ আছে যেগুলো আবার সাবজাংটিভ হিসেবে ব্যবহার হয়। যেমন গড ব্লেস ইউ, গড সেভ দ্য কিংস বা কুইন, হ্যাভেন হেল্প আস, বি দ্যাট অ্যাজ ইট মে, হ্যাভেন ফরবিড, লং লিভ দ্য প্রেসিডেন্ট। এখানে খেয়াল করুন যে গড ব্লেস ইউ, গড সেভ দ্য কিং, এখানে কিন্তু যে গড এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, মূলত এখানে ব্লেসেস হওয়ার কথা ছিল, সেভস হওয়ার কথা ছিল, কিন্তু এগুলো না হয়ে কী হয়েছে, ভার্বের বেস ফ্রম হয়েছে। তার মানে এই যে ফ্রেজগুলো এগুলো হচ্ছে ট্রেডিশনাল ফ্রেজ। ট্রেডিশনাল এই ফ্রেজগুলো আবার সাবজাংটিভ হিসেবে ইউজ হতে দেখা যায় বা ইউজ হয়। তাই এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কোনো নিয়ম বা রুলস নেই, বরং এগুলো সরাসরি সাবজাংটিভ হিসেবে ব্যবহার হয়ে যাবে। দেখে রাখুন, সাধারণত পাঁচে বয় হয় যদি না হয় বা যদি না হয় এমন অর্থে আমরা সাধারণত কি ব্যবহার করি, প্রথমে মেইন ক্লজের পরে লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করি। তার মানে সাধারণত আমরা পাঁচে বয় হয় যদি এটা হয় বা না হয় এরকম অর্থে লিস্ট এর পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করি ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা মেইন ক্লজ এর পরে লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করব তখন এটা আবার সাবজাংটিভ মোড হয়ে যাবে। আমরা ব্রিটিশ ইংলিশে সাধারণত ইউজ করি যে লিস্ট এরপরে সাবজেক্ট প্লাস শুড প্লাস মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, তখন এটা কিন্তু ব্রিটিশ ইংলিশ। কিন্তু যখন আপনি লিস্ট এরপরে সাবজেক্ট প্লাস শুড মাইট না ইউজ করে শুধু ভার্বের বেস ফর্ম ইউজ করবেন, যে লিস্ট এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব বেস ফর্ম বা বেসিক ফর্ম ইউজ করবেন, তখন এটা আবার সাবজাংটিভ ইউজ হয়ে যাবে। এটা অনেকেই জানে না বা অনেকে শেখায় না, সো এটা জেনে রাখবেন। যেমন এক্সাম্পল, রিড অ্যাটেন্টিভলি লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এখানে খেয়াল করুন, রিড অ্যাটেন্টিভলি লিস্ট, এখানে লিস্ট আছে আর লিস্টের পরে কী বসে, সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। যখন আমরা শুড প্লাস অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো তখন এটা অর্ডিনারি সেন্টেন্স হয়ে যাবে, মানে ব্রিটিশ ইংলিশ অনুসারে অ্যাজ ইউজুয়াল সেন্টেন্স। কিন্তু যখন আমরা এভাবে ব্যবহার করব যে আই উইল নট ডু ইট লিস্ট হি বি অ্যাংরি, এখানে দেখুন লিস্ট শব্দটা আছে, এরপরে সাবজেক্টের পরে কিন্তু শুড অথবা মাইট বসে নাই, বরং সাবজেক্টের পরে সরাসরি ভার্বের বেস ফর্ম মানে বি ভার্বের বেস ফর্ম বি বসে গেছে। যখন এরকম সাবজেক্টের পরে শুড অথবা মাইট ইউজ না করে আমরা জাস্ট ভার্বের বেস ফর্ম দিয়ে দিব তখন এটা হয়ে যাবে সাবজাংটিভ মোড। এটা হচ্ছে লিস্টের সাবজাংটিভ মোড এর ইউজ। রিড অ্যাটেন্টিভলি লিস্ট ইউ মিস দ্য ট্রেন, এখানে খেয়াল করুন উপরে কি ছিল, ইউ শুড মিস দ্য ট্রেন, কিন্তু নিচের সেন্টেন্সে আছে ইউ মিস দ্য ট্রেন। তার মানে এখানে ইউ এর পরে শুড নেই, যেহেতু শুড নেই ডিরেক্ট ভার্ব বেস ফর্ম দেওয়া হয়েছে, তার মানে এইটা হচ্ছে সাবজাংটিভ মোড। তাহলে এই ছিল আমাদের প্রেজেন্ট সাবজাংটিভ এর আলোচনা। পুরো আলোচনাটা যদি ভালো করে মনোযোগ সহকারে করে থাকেন তাহলে প্রেজেন্ট সাবজাংটিভ নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। এখন আমরা পড়ব পাস্ট সাবজাংটিভ।
পাস্ট সাবজাংটিভ কি বা কখন ইউজ হয় এই বিষয়টা জানবো। পাস্ট সাবজাংটিভ, পাস্ট সাবজাংটিভ কি? পাস্ট সাবজাংটিভ হলো ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা ইত্যাদি প্রকাশ করার জন্য ক্লজে ভার্বের যে পাস্ট ফর্ম ব্যবহার হয় তাই হলো পাস্ট সাবজাংটিভ। প্রেজেন্ট সাবজাংটিভে কি হতো? প্রেজেন্ট সাবজাংটিভে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ইউজ হতো, কিন্তু পাস্ট সাবজাংটিভের ক্ষেত্রে ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা ইত্যাদি প্রকাশ করার জন্য ক্লজে ভার্বের পাস্ট ফর্ম ইউজ হবে। যখন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা হবে এবং সেখানে ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা ইত্যাদি বোঝানো হবে তখন সেটাকে বলা হবে পাস্ট সাবজাংটিভ। যেমন এক্সাম্পল, আই উইশ আই ওয়ার টলার। এখানে খেয়াল করুন, আই উইশ আই ওয়ার টলার, এখানে আইয়ের পরে আই ওয়ার টলার হয়েছে। এখানে আইয়ের পরে মূলত কিন্তু ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু কি হয়েছে এখানে? ওয়ার হয়েছে। কেন হয়েছে? কারণ এটা হচ্ছে একটা পাস্ট সাবজাংটিভ। এখানে আনরিয়েল বা অবাস্তব ইচ্ছা বোঝাচ্ছে, কারণ আই উইশ আই ওয়ার টলার, যে আমার ইচ্ছা আমি যদি লম্বা হতাম, কিন্তু এটা তো সম্ভব না, লম্বা হওয়া আর সম্ভব না, একটা নির্দিষ্ট সময় পর মানুষ আর লম্বা হতে পারে না। তার মানে এখানে আনরিয়েল ইচ্ছা প্রকাশ করা হচ্ছে, যেখানে ইচ্ছা প্রকাশ করা হচ্ছে এখানে, এবং এখানে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা হচ্ছে, এবং এটা অবশ্যই স্পেশাল ফর্ম, কারণ এখানে আইয়ের পরে ওয়াজ হওয়ার কথা ছিল কিন্তু ওয়ার হয়েছে, তার মানে এটা হলো পাস্ট সাবজাংটিভ। আই উইশ আই ওয়ার আ চাইল্ড এগেইন, যে আমার ইচ্ছা আমি যদি আবারও চাইল্ড হতে পারতাম বা শিশু হতে পারতাম, কিন্তু এইটা অবাস্তব ইচ্ছা বা আকাঙ্ক্ষা, মানুষ চাইলেই আর শিশু হতে পারে না। তাহলে এখানে খেয়াল করুন, আয়ের পরে ওয়ার হয়েছে, এই যে আয়ের পরে ওয়ার মানে ভার্বের পাস্ট ফর্ম ওয়ার হয়েছে, এবং এটা অবশ্যই স্পেশাল ফর্ম, এই কারণে এই সেন্টেন্সটাকে বলা হবে পাস্ট সাবজাংটিভ। তেমনি ইট ইজ টাইম উই স্টার্টেড, এখানে খেয়াল করুন, ইট ইজ টাইম, আমরা জানি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে কি হয়? এরপরে সাবজেক্ট থাকলে এরপরে ভার্বের V2 হয়। এখন কেন হয় যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের V2 কেন হয়? কারণ এটা হচ্ছে পাস্ট সাবজাংটিভ। এইখানে কিন্তু মূলত এরকম হওয়ার কথা ছিল না, যে ইট ইজ টাইম, এইখানে মেইন ক্লজটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, এখানে কিন্তু হওয়ার কথা ছিল উই স্টার্ট, কিন্তু এখানে সাবজেক্টের পরে ভার্বের V2 কেন হয়? কারণ এটা হচ্ছে পাস্ট সাবজাংটিভ। চলুন পাস্ট সাবজাংটিভ কখন ইউজ করতে হবে বা কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় এই বিষয়গুলো শিখে নেওয়া যাক। পাস্ট সাবজাংটিভের বিভিন্ন ব্যবহার। প্রথমে ব্যবহার হচ্ছে উইশের ক্ষেত্রে, যখন আমরা উইশ ভার্ব ইউজ করি, উইশের পরে আমরা সাবজেক্টের পরে যে ভার্বের V2 ইউজ করি বা পাস্ট ফর্ম ইউজ করি সেটাকে বলা হবে পাস্ট সাবজাংটিভ। আর এক্ষেত্রে উইশ দ্বারা কি বোঝানো হয়? অবাস্তব বা কাল্পনিক কোনো কিছু বোঝানো হয় যেটা মূলত সম্ভব না। যেমন ফর এক্সাম্পল, আই উইশ আই নি হার নেম, যে আমার ইচ্ছা আমি যদি তার নাম জানতে পারতাম বা জানতাম, কিন্তু আমি কিন্তু তার নাম জানি না, এটা জাস্ট আমার ইচ্ছা। তাহলে এখানে খেয়াল করুন, আই উইশ এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের V2 বা পাস্ট ফর্ম হয়েছে, এই যে ভার্বের পাস্ট ফর্ম হয়েছে এটাকে বলা হবে পাস্ট সাবজাংটিভ, কারণ এখানে আনরিয়াল ইচ্ছা বা আনরিয়াল বাসনা বোঝাচ্ছে। তেমনি আই উইশ আই হ্যাড আ টেসলা কার, আই উইশ আই স্যাঙ্ক, যে আই উইশ আই হ্যাড আ টেসলা কার, যে আমার ইচ্ছা আমার যদি একটা টেসলা কার থাকতো, কিন্তু আমার কিন্তু টেসলা কার নেই। আই উইশ আই স্যাঙ্ক, যে আমি আর ইচ্ছা আমি যদি গান গাইতে পারতাম, কিন্তু আমি গান গাইতে পারি না। তাহলে এই যে উইশ বা ইচ্ছাগুলো পোষণ করা হয়েছে, এবং এখানে ক্লজে ভার্বের পাস্ট ফর্ম হ্যাড ব্যবহার করা হয়েছে, ভার্বের পাস্ট ফর্ম স্যাং ব্যবহার করা হয়েছে, এদেরকে বলা হবে পাস্ট সাবজাংটিভ। দ্বিতীয় ইউজ হচ্ছে ইফ বা অনলি ইফ। অনলি ইফের ক্ষেত্রে এক্ষেত্রে বোঝাবে ইমপ্রবাবিলিটি বা আনরিয়ালিটি বোঝাবে, যে আমরা যখন ইফ বা অনলি ইফের পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্মগুলি ইউজ করি, এক্ষেত্রে এই বিষয়গুলো পাস্ট সাবজাংটিভ হয়। যেমন খেয়াল করুন উদাহরণ, ইফ আই ওয়ার ইউ আই শুড নট ডু দ্যাট, এখানে খেয়াল করুন ইফ আই ওয়ার ইউ, আয়ের পরে কিন্তু ওয়াজ হওয়ার কথা ছিল কিন্তু ওয়ার হয়েছে, কারণ এটা হলো পাস্ট সাবজাংটিভ। ইফ আই অনলি নি দ্য আনসার, এখানে খেয়াল করুন ইফ আই অনলি নি দ্য আনসার, যদি আমি এই আনসারটা জানতাম, এখানে খেয়াল করুন ইফ এর পরে কী হয়েছে? ভার্বের পাস্ট ফর্ম নি বা V2 নি হয়েছে, তার মানে এইটা হলো পাস্ট সাবজাংটিভ। 3 নম্বর পয়েন্ট, আনরিয়ালিটি ইমপ্রবাবিলিটি বোঝাতে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরে যে ভার্বের V2 বা পাস্ট ফর্ম ইউজ হয় এটাকে বলা হবে পাস্ট সাবজাংটিভ। যেমন শি টকড অ্যাজ ইফ শি নি অল অথবা শি নি এভরিথিং, আমরা পড়ি না যে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে সাবজেক্টের পরে ভার্বের V2 বা পাস্ট ফর্ম হয়, এটা কেন হয়? কারণ এটা হলো পাস্ট সাবজাংটিভ। তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পরে যে ভার্বের V2 ইউজ হয় এটা দ্বারা মূলত আনরিয়ালিটি বা ইমপ্রবাবিলিটি বোঝায়।
তেমনি হি ওয়াক্স অ্যাজ দো হি ওয়ার ড্রাঙ্ক, যে সে এমনভাবে হাঁটতেছে মনে হচ্ছে সে মাতাল, কিন্তু সে কিন্তু আসলে মাতাল নয়। তার মানে এখানে এই যে খেয়াল করুন, অ্যাজ দো এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের V2 বা পাস্ট ফর্ম হয়েছে। এখানে কিন্তু হি এর পরে কখনো ওয়ার হয় না, ওয়াস হয়, কিন্তু এখানে যেহেতু এটা পাস্ট সাবজেক্টিভ এই কারণে হি এর পরে ওয়ার হয়েছে। দেন পরবর্তী পয়েন্ট হলো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যে আমরা ভার্বের পাস্ট ফর্ম ইউজ করি এটাকে বলা হবে পাস্ট সাবজাংটিভ। যেমন ইট ইজ টাইম উই স্টার্টেড, ইট ইজ হাই টাইম উই টুক মেডিসিন। এখানে খেয়াল করুন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আছে, এগুলো কিন্তু ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এগুলো কিন্তু প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট টেন্সের ক্লজ, কিন্তু এরপরে সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স বসেছে বা সাবজেক্ট প্লাস V2 বসেছে। কেন বসেছে? কারণ এগুলো হচ্ছে পাস্ট সাবজাংটিভ। এখানে কিন্তু মূলত প্রেজেন্ট টেন্স হওয়ার কথা ছিল, কারণ আমরা জানি পূর্বের ক্লজটা প্রেজেন্ট টেন্সে হলে পরবর্তী ক্লজটা সাধারণত প্রেজেন্ট টেন্সই হয়, কিন্তু এখানে পাস্ট টেন্স হয়েছে। কেন হয়েছে? কারণ এইটা হলো পাস্ট সাবজাংটিভ, এগুলো হচ্ছে পাস্ট সাবজাংটিভ। তাহলে এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরপরে সাবজেক্ট প্লাস V2 আমরা কেমন ব্যবহার করি? কারণ এটা হলো পাস্ট সাবজাংটিভ। আমাদেরকে মূলত এগুলো শেখানো হয় যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের উপরে ভার্বের V2 হয় বা ভার্বের পাস্ট ফর্ম হয়, কিন্তু কেন হয় এই বিষয়টা আর বলা হয় না, কারণ এই বিষয়গুলো হচ্ছে পাস্ট সাবজাংটিভ। এখানে এগুলো দ্বারা মূলত মানে অলরেডি কোনো কিছু হয়ে গেছে, এখন বর্তমানে আর সম্ভব নয়, এই বিষয়গুলো বোঝায়। পরবর্তী পয়েন্ট হলো যে উড রাদার এরপরে সাবজেক্টের পরে যে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাই এটাকে বলা হবে পাস্ট সাবজাংটিভ। যেমন আই উড রাদার দ্যাট অপু স্পোক ইংলিশ ফ্লুয়েন্টলি। এখানে খেয়াল করুন উড রাদার আছে, উড রাদার দ্যাটের পরে সাবজেক্ট অপু এর পরে ভার্বের V2 স্পোক হয়েছে। এখন কেন হয়েছে? কারণ এটা হলো পাস্ট সাবজাংটিভ, যেহেতু পাস্ট সাবজাংটিভ এই কারণে উড রাদার এর পরে সাবজেক্ট প্লাস V2 স্পোক হয়েছে। তেমনি দে উড রাদার ইউ পেইড দেম বাই চেক। এখানে খেয়াল করুন উড রাদার আছে এবং উড রাদারের পরে সাবজেক্ট ইউ এর পরে ভার্বের V2 পেইড হয়েছে। কেন? কারণ এটা হচ্ছে পাস্ট সাবজাংটিভ। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম প্রেজেন্ট সাবজাংটিভ এবং পাস্ট সাবজাংটিভ। তাহলে যদি পুরো বিষয়টা সামারাইজ করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো সাবজাংটিভ এইটা হচ্ছে একটা বিষয় বা এটা হচ্ছে ইংলিশ গ্রামারের একটা টপিক। সাবজাংটিভ কাকে বলা হয়? ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, চাওয়া, অভিলাষ, আশীর্বাদ, শর্ত, অনুমান, অবাস্তব কল্পনা, এই যে বিষয়গুলো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো প্রকাশ করার জন্য আমরা সেন্টেন্সে বা ক্লজে ভার্বের যে ফর্ম ইউজ করি তাই হলো মূলত সাবজাংটিভ মোড। এখন এই সাবজাংটিভ মোডের ক্ষেত্রে কী হয়? সাবজাংটিভ মোডের ক্ষেত্রে সাবজেক্ট বা টেন্স যেই টেন্সেই হোক বা যেই সাবজেক্টই হোক না কেন এরপরে সর্বদা ভার্বের বেস ফর্ম হয়। এখন কখন বুঝবো যে আমরা ভার্বের বেস ফর্ম হবে? যখন আমরা দেখব যে সাবজাংটিভের ক্ষেত্রে যে নাউন, ভার্ব বা অ্যাডজেক্টিভগুলো ইউজ হয় সেই অ্যাডজেক্টিভগুলো যদি আমাদের মেইন ক্লজে থাকে এবং সেই মেইন ক্লজের পরে যদি আরেকটা দ্যাট ক্লজ থাকে, তার মানে এই যে উপরের ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো থাকবে এবং এই ওয়ার্ডগুলোর পরে যদি দ্যাট বা দ্যাট ক্লজ থাকে সেই দ্যাট ক্লজের সাবজেক্টের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এই ছিল আমাদের প্রেজেন্ট সাবজাংটিভের বিষয় বা প্রেজেন্ট সাবজাংটিভের আলোচনা। দ্বিতীয় বিষয় হচ্ছে পাস্ট সাবজাংটিভ। যে পাস্ট সাবজাংটিভ কাকে বলা হয়? পাস্ট সাবজাংটিভ বলে হচ্ছে যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা ইত্যাদি প্রকাশ করার জন্য ক্লজে ভার্বের যে পাস্ট ফর্ম ইউজ করা হয় সেটাকে বলা হয় পাস্ট সাবজাংটিভ। পাস্ট সাবজাংটিভের ক্ষেত্রে বিভিন্ন রকমের ইউজ আছে, যেমন উইশের ক্ষেত্রে পাস্ট সাবজাংটিভ ইউজ হয়, ইফ অনলি ইফের ক্ষেত্রে পাস্ট সাবজাংটিভ ইউজ হয়, আনরিয়ালিটি বা ইমপ্রবাবিলিটি বোঝাতে পাস্ট সাবজাংটিভ ইউজ হয়, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে পাস্ট সাবজাংটিভ ইউজ হয় এবং উড রাদারের ক্ষেত্রে পাস্ট সাবজাংটিভ ইউজ হয়। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি এই পুরো বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল ছিল। সো এই ধরনের আরও গ্রামাটিক্যাল বা গ্রামার রিলেটেড আলোচনা পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সটে দেখা হবে গ্রামারের নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।